হ্যাঁ, তো আজকের ভিডিওটা অবভিয়াসলি মোহনবাগান এবং নর্থ ইস্টের ম্যাচ প্রিভিউ সম্পর্কে। এবং আজকে সন্ধ্যেবেলাতেই নর্থ ইস্টের বিরুদ্ধে 3 পয়েন্ট এনে আরও একবার লিগ শীর্ষে ওঠার চেষ্টা মোহনবাগানকে করতে হবে। তার একটাই কারণ, গতকাল বেঙ্গালুরু এফসি 4-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে এবং সেখানে 40 বছরের একজন স্ট্রাইকার যার নাম সুনীল ছেত্রী, তিনি আরও একবার আইএসএলে এই বয়সেও হ্যাট্রিক করে তার দলকে জিতিয়েছেন। এবং সেই কারণেই আজকে আমরা সুনীল ছেত্রীর সম্পর্কেও হালকা করে একটু আলোচনা করব এবং তারপরে সরাসরি চলে আসবো আমরা মোহনবাগান এবং নর্থ ইস্টের ম্যাচটায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি গতকালের বেঙ্গালুরু এফসি ম্যাচটার সম্পর্কে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, যার ফলে কালকের 3 পয়েন্টের জন্য একদিনের জন্য হলেও বেঙ্গালুরু এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে 23 পয়েন্ট নিয়ে। তবে তারা মোহনবাগানের থেকে 2টো ম্যাচ বেশি খেলে নিয়েছে, অর্থাৎ মোহনবাগানের কাছে 26 পয়েন্টে যাওয়ার সুযোগ আছে সমান সংখ্যক ম্যাচ খেলে। এবং সেই কারণেই বেঙ্গালুরুর এই রেজাল্ট মোহনবাগানের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা মোটিভেশন হতে পারে। এবং সেই কারণেই আমি আলোচনাটা করছি এই ম্যাচটা সম্পর্কে। এবং অনেস্টলি আই থিঙ্ক ম্যাচটা একতরফা যাচ্ছিল বেঙ্গালুরু এবং কেরালার, এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল যে বেঙ্গালুরু উইল বি ওয়াকিং আউট উইথ 3 পয়েন্টস উইদাউট এনি কম্পিটিশন। তবে কেরালা ব্লাস্টার্স কেম ব্যাক, 2টো গোল তারা করে, হেসুস হিমেনেজ এবং তারপরে ফ্রেডির গোলে তারা সমতায় ফেরে। বাট সুনীল ছেত্রী হ্যাড আদার প্ল্যান্স। 40 বছর বয়সে কেউ আমাকে বোঝাতে পারবে, কেউ আমাকে এক্সপ্লেন করো প্লিজ, যে কিভাবে 40 বছর বয়সেও সুনীল ছেত্রী গোলের পর গোল করে যাচ্ছেন। এবং সত্যি কি তার রিটায়ার করা দরকার ছিল ইন্ডিয়ান ফুটবল থেকে? আই থিঙ্ক কিছু না হোক, অ্যাটলিস্ট আরও একটা বছরের জন্য প্লিজ সুনীল ছেত্রী আপনি রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আসুন এবং 1-2টো ম্যাচ খেলে যান। বিকজ আপনাকে ছাড়া সত্যি ইন্ডিয়ান ফুটবল কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যি বলতে সুনীল ছেত্রীকে ছাড়া ইন্ডিয়ান ফুটবল জাস্ট ভাবা যায় না। সে 2014 হোক কি 2024 হোক, সুনীল ছেত্রী তখনও হ্যাট্রিক করতেন। সুনীল ছেত্রী এখন 40 বছর বয়সেও হ্যাট্রিক করছেন, এবং শুধুমাত্র হ্যাট্রিক নয়, গোল্ডেন বুটের তালিকায় তিনি চলে এসছেন। 11টা গোলে আজারে রয়েছে এখন এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসের 1 নম্বর স্থানে। সুনীল ছেত্রী 8টা গোল করে আই থিঙ্ক 3rd বা 4th পজিশনে চলে এসছেন। সো একটা 40 বছরের ভারতীয় প্লেয়ার এখনও দাপিয়ে খেলে যাচ্ছেন। এবং আমাদের এখনকার ইয়াং স্ট্রাইকার্স যারা বা ইয়াং উইঙ্গার্স যারা, তারা কিছুতেই কিন্তু সুনীল ছেত্রীর লেগাসি ক্যারি অন করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা এখন অবধি দেখাতে পারেনি। যার থেকে সব থেকে বেশি এক্সপেকটেশনস ছিল যে সুনীল ছেত্রীর পরে হয়তো লালেন্সওয়ালা ছাংতে হবে ইন দ্য নিউ ফেস অফ ইন্ডিয়ান ফুটবল। হি হ্যাজ বিন ইন আ ট্রিমেন্ডাস ডিপ অফ ফর্ম। তো সেই কারণে সুনীল ছেত্রীর জায়গা নেওয়াটা না অত সহজ নয়। এবং সত্যি ভারতীয় ফুটবল আর হয়তো সুনীল ছেত্রীর মতন ফুটবল পাবে না। হি ওয়াজ আ জেনারেশনাল ট্যালেন্ট হয়ে গেছে, বাট ইটস সো বিউটিফুল টু ওয়াচ সুনীল ছেত্রী প্লে। সে যেইভাবেই গোল আসুক না কেন, হি ইজ ওয়ান অফ দি clinical strikers this country has ever produced and there will not be any. সুনীল ছেত্রীকে এখনও একটা কোচ ভরসা দেখাতে পারে 40 বছর বয়সে একটা স্ট্রাইকার পজিশনে খেলানো। সেখানে আজকালকার ইয়াংস্টার্সদের সেই ভরসা কোনো কোচ করতে পারে না। তাহলে বুঝতে পারছো সুনীল ছেত্রীর লেগাসিটা কি। আমি সত্যি স্পিচলেস। বাট বেঙ্গালুরুর এই রেজাল্ট মোহনবাগান নিশ্চয়ই দেখছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইট হ্যাজ বিন আ 2-horse রেস ফর দ্যাট টপ পজিশন। কিছুটা হলেও পাঞ্জাব এফসি, হ্যাঁ একটা আনএক্সপেক্টেড নাম, তবে তারাও সেই লিস্টে কিন্তু আছে এবং তারাও যে কোনো সময় কিন্তু টপে চলে আসতে পারে যদি কোনোভাবে বেঙ্গালুরু বা মোহনবাগানের 1-2টো ম্যাচও খারাপ যায়। তো পাঞ্জাবের দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্ড রেসে তো অবভিয়াসলি মোহনবাগান এবং বেঙ্গালুরুই আছে এবং সমানে সমানে টক্কর দিচ্ছে। অ্যান্ড ইটস সো নাইস টু ওয়াচ। বড্ড ভালো লাগছে এবারের লিগটা, এবং সত্যি বলতে এবারের লিগটা অনেক বেশি কম্পিটিটিভ। এবং আমরা যদি মিড টেবিল দেখি, এই মিড টেবিল কিন্তু যে কোনো দিন যে কোনো ম্যাচ উইকে চেঞ্জ হয়ে যেতে পারে। ইভেন কি ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ আছে টপ 6-এ ঢুকে যাওয়ার খুবই ইজিলি যদি তারা পরপর ম্যাচ জেতে। এবং সেই কারণেই আমার মনে হয় প্রত্যেকবারের মতনই মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট আইএসএল সিজন, এবং ঠিক তার পরের সিজনটা আরও ভালো হয়ে যায়। এবং এইবারেও কিন্তু সেই একই ঘটনা। আই এম লাভিং দিস আইএসএল সিজন। এবং যদি আমরা এবার এখান থেকে মোহনবাগান এবং নর্থ ইস্টের ম্যাচটায় আসি, তো ডেফিনেটলি ইট ইজ আ নো ব্রেনার যে মোহনবাগানকে 3 পয়েন্ট পেতে হবে। আদারওয়াইজ তাদের কাছে যে বেঙ্গালুরু এফসির থেকে 3 পয়েন্টের লিড নেওয়ার সুযোগ আছে সেটা হাতছাড়া হয়ে যাবে। তো সেটা ডেফিনেটলি মোহনবাগান হাতছাড়া করতে চাইবে না। তবে নর্থ ইস্টও খুবই ট্রিকি অপোনেন্ট, খুবই আনএক্সপেক্টেড ফুটবল তারা খেলছে, কখনো ভালো খেলছে কখনো খারাপ খেলছে, কখনো ভালো খেলেও তারা ম্যাচ জিততে পারছে না। এবং একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে জেতার পজিশন থেকে সব থেকে বেশি পয়েন্ট ড্রপ করার তালিকাতেও নর্থ ইস্ট প্রায় প্রথম দিকেই রয়েছে। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ফার্স্ট পজিশনে রয়েছে, 12 পয়েন্ট তারা ড্রপ করেছে জেতার পজিশন থেকে। তো বোঝাই যাচ্ছে যে নর্থ ইস্টের কাছে কিন্তু এরকম একটা দল আছে, এরকম প্লেয়ার্স আছে যারা কিন্তু ম্যাচে লিড নেওয়ার ক্ষমতা রাখে
রাখে, বাট ততটাই এই দলটার মধ্যে কিছু খামতি আছে যে কারণে তারা সেই লিড ধরে রাখতে পারে না। তো মোহনবাগান উইল ডেফিনেটলি ট্রাই টু এক্সপ্লয়েট দোজ উইকনেসেস। আমরা যদি মোহনবাগানের রেকর্ড দেখি নর্থ ইস্টের সাথে, তাহলে এখানে ডেফিনেটলি হেড টু হেডের বিচারে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। 8টা ম্যাচ তারা জিতেছে কম্পেয়ার টু নর্থ ইস্টের 3টে। তবে এই নর্থ ইস্টকে আমরা রিসেন্ট টিম অনুযায়ী অ্যানালিসিস করব এবং সেই কারণেই এই দলটাকে দুবার মোহনবাগান খেলেছে। একবার ডুরান্ড কাপে তারা খেলেছে এবং একবার তারা খেলেছে এইবারের আইএসএল এর ফার্স্ট লেগে। ডুরান্ড কাপে ফাইনালে তারা হেরেছিল অন পেনাল্টিজ, যেখানে অবভিয়াসলি আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ গেম দ্যাট মোহনবাগান শুড হ্যাভ ওয়ান। এবং সেরকমই আইএসএল এর ক্ষেত্রেও যে ম্যাচটা তারা জিতেছে 3-2 গোলে, সেই ম্যাচটাও কিন্তু আমি কোথাও একটা গিয়ে মনে করি মোহনবাগানের জেতার কথা ছিল না। নর্থ ইস্ট ওয়ার ক্লিয়ারলি দ্য বেটার টিম দ্যান মোহনবাগান। বাট আমি সেইবারেও আলোচনা করেছিলাম যে কিভাবে বৃষ্টি পড়ার পর থেকে একটা বৃষ্টি একটা মেজর ফ্যাক্টর ছিল সেই ম্যাচটায়। বৃষ্টি এসে কিন্তু মোহনবাগানকে অনেক বেশি সাহায্য করেছিল সেই দিন, এবং সেখান থেকে পরপর 2টো গোল করে তারা কিন্তু ম্যাচটা বার করে নিতে পেরেছিল। দ্যাট ওয়াজ আ ভেরি লাকি উইন ফর মোহনবাগান। বাট ইভেনচুয়ালি উইথ টাইম মোহনবাগান হ্যাজ বিকাম আ ভেরি ভেরি গুড সাইড। হোসে মলিনা কিন্তু দলটাকে নিজের মতন সাজিয়ে নিয়েছেন, নিজের মতন গুছিয়ে নিয়েছেন। হাবাসের ছায়া থেকে 3-5-2 ব্যাক সিস্টেমের ছায়া থেকে বেরিয়ে মলিনা এই দলটাকে আপন করে নিয়েছে, নিজের মতন তৈরি করে ফেলেছে, যেই কারণে মোহনবাগান কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। এবং এই সিস্টেমে যে গ্রেগ স্টিওয়ার্ট একটা বড় নিউক্লিয়াস হয়ে উঠেছে এই দলটার, সেখানেও কিন্তু কোনো রকমের সন্দেহ নেই। হি ইজ আ ম্যাজিশিয়ান। এবং দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ গ্রেগ স্টিওয়ার্টের ইম্প্যাক্ট আমরা মোহনবাগানের জার্সিতে দেখছি। এবং কোথাও একটা গিয়ে পেট্রোটসকে একটা ব্যাকসিট নিয়ে নিতে হয়েছে, এখানেও কোনো সন্দেহ নেই। যেই কারণ নট অনলি পেট্রোটস, কামিংসকেও কিছুটা হলেও পিছিয়ে আসতে হয়েছে, বিকজ মলিনা ইজ অবভিয়াসলি গোয়িং টু ফেভার গ্রেগ স্টিওয়ার্ট অ্যান্ড ম্যাকলারেন ইন হিজ টিম। তবে দলে সুযোগ না পাওয়ার প্রবলেমটা কামিংসের থেকেও বেশি পেট্রোটসের, বিকজ কামিংস ইজ স্টিল আ স্ট্রাইকার যে কিন্তু গ্রেগ স্টিওয়ার্টের সাথে কম্বাইন করে স্টিল গোল পাচ্ছে। আমরা গত ম্যাচেই কিন্তু সেই ঝলক দেখেছি যে গ্রেগ স্টিওয়ার্ট ক্যান কম্বাইন উইথ আইদার ম্যাকলারেন অর কামিংস, তার কোনো অসুবিধা নেই। বাট মেইন প্রবলেমটা হচ্ছে এই মুহূর্তে পেট্রোটসের। একেবারেই কিন্তু তিনি তার চেনা ছন্দে নেই, এবং পরিষ্কার এটা তো গ্যারেন্টিড যে মলিনার স্টাইলের সাথে পেট্রোটস ইজ নট দ্য রাইট চয়েস। তবে পেট্রোটসের যে নিজের ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে, ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটি আছে, সেই বেসিসে পেট্রোটস স্টিল ক্যান প্লে ইন দিস মোহনবাগান টিম। বাট ফার্স্ট 11-এ আই রিয়েলি ডাউট যে পেট্রোটস সুযোগ পাবেন ওয়েন গ্রেগ স্টিওয়ার্ট ইজ কমপ্লিটলি ফিট। এটা তো একেবারে পরিষ্কার এবং স্পষ্ট। তবে গত কয়েকটা ম্যাচে যেটা সব থেকে বড় স্ট্রেংথ মোহনবাগানের ছিল, সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স। লাস্ট তারা কবে গোল হজম করেছে এটা আমার মনে পড়ছে না। দে হ্যাভ কনসিস্টেন্টলি কেপ্ট ক্লিন শিটস আফটার ক্লিন শিটস, এবং এই ক্লিন শিটসের কারণে কিন্তু সামনের দিকের যারা প্লেয়ার্স রয়েছেন তারাও অনেক ফ্রিলি খেলতে পারছেন, বিকজ দে নো দ্যাট দে হ্যাভ আ স্ট্রং ডিফেন্স। তবে এই ম্যাচে একটা বড় ধাক্কা রয়েছে মোহনবাগানের, বিকজ শুভাশিস বোস এবং অ্যালবার্তো রড্রিগেজ দুজনেই এই ম্যাচে অ্যাভেলেবল থাকছেন না, এবং যার ফলে এতদিন যেই জুটির জন্য মোহনবাগানের ডিফেন্স এত শক্ত লাগছিল অ্যালবার্তো এবং টমের, এখন কিন্তু এই পুরো জুটি ভেঙে গেছে এই ম্যাচটার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, এবং সেখানেই আমার মনে হয় টমকে অনেক বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাট দ্য ডিফেন্স কুড লুক রিয়েলি রিয়েলি শেকি, বিকজ এতদিনের একটা অভ্যাস। স্টিল 4টে ডিফেন্সের মধ্যে একটা ডিফেন্স বেরিয়ে গেলেও অতটাও বোঝা যায় না। তবে 4 জনের মধ্যে 50% তোমার ডিফেন্ডার, মানে 2টো প্লেয়ার তোমার বেরিয়ে গেল, তখন কিন্তু একটা প্রবলেমের বিষয় থেকে যাচ্ছে। এবং সেই কারণেই এই ম্যাচটায় মলিনা কি ডিফেন্স নামান, সমর্থকদের চোখ কিন্তু সেই দিকেই থাকবে। আমি মনে করি লেফট ব্যাকে দে ক্যান প্লে আশিক কুরুনিয়ান। হি ইজ আ ভেরি গুড লেফট উইং ব্যাক। তবে যেহেতু শুভাশিস বোস নেই, সেই কারণে আশিক কুরুনিয়ানকে একটা লেফট ব্যাক খেলানো যেতে পারে। এবং সত্যি বলতে আজারে লেফট চ্যানেল থেকে খেললেও তিনি কিন্তু রাইট চ্যানেলে এসেও এই ম্যাচটা খেলতে পারেন, জাস্ট বিকজ নর্থ ইস্ট নোজ যে এইবারের মোহনবাগানের লেফট ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক দুজনেই কিন্তু নতুন। তো আজারিকে দিয়ে তারা কিন্তু সেই জায়গাটা এক্সপ্লয়েট করার চেষ্টা করতে পারে ইন দ্য ম্যাচ। তো সেই কারণেই এটা কিন্তু একটু মোহনবাগানকে সামলে রাখতে হবে। এবং এই কারণে আমি বারবার বলছি যে মোহনবাগান যেহেতু একটা 4 ব্যাক সিস্টেমে চলে গেছে, দে হ্যাভ টু গো ইন দিস জানুয়ারি উইন্ডো অ্যান্ড সাইন ফুল ব্যাকস। ব্যাকআপ ফুল ব্যাকস মোহনবাগানের লাগবে, না হলে কিন্তু এই প্রবলেম বারবার তারা ফেস করবে। আশিক কুরুনিয়ান কিন্তু প্রপার লেফট ব্যাক নয়, ওর ডিফেন্স ঠিকঠাক হলেও হি ক্যানট বি আ রিপ্লেসমেন্ট অফ শুভাশিস বোস। বাট স্টিল কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। তো ওই জন্য এই 4 জনের ডিফেন্স আমরা হয়তো দেখতে পারি। মাঝ মাঠে আপুয়া হ্যাজ বিন ট্রিমেন্ডাস ফর মোহনবাগান, মানে যেটা আমরা ভাবছিলাম যে আদৌ আপুয়া একটা ফরেন সিডিএম এর রোল পালন করতে পারবেন কিনা, এই পুরো ভাবনা চিন্তাতেই তিনি জল ফেলে দিয়েছেন, বিকজ তিনি অ্যাকচুয়ালি একটা ফরেন সিডিএম এর মতন খেলছেন। এবং সত্যি বলতে গোটা আইএসএল এ হি হ্যাজ বিন দ্য বেস্ট সিডিএম, নট অনলি অন পারফরমেন্স সাইড, বাট আমরা যদি অ্যানালিটিক্স দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি,
প্রত্যেকটা সিডিএম এর থেকেও ইভেন কি ফরেন সিডিএমসদের থেকেও বেটার স্ট্যাটিস্টিক্স আপিয়ার আছে। সো হি হ্যাজ বিন আ ট্রিমেন্ডাস সাইনিং ফর মোহনবাগান দিস সিজন, এবং সেরকমভাবেই মলিনার আন্ডারে মনবীর সিং একেবারে তার প্রাইম ফর্মে আছেন, যেরকম তিনি 2021-2022 সিজনগুলোতে ছিলেন সেরকমভাবেই কিন্তু মনবীরকে আউটস্ট্যান্ডিং লাগছে এই সিজনটায়। লিস্টন স্টিল হ্যাজ আ লট অফ স্পেস, আ লট অফ রুম টু ইম্প্রুভ, বাট এই দলটায় যিনি অ্যাকচুয়ালি মোহনবাগানকে জেতাচ্ছেন তিনি হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। হি ইজ দ্য গেম চেঞ্জার, হি ইজ দ্য চিট কোড অফ মোহনবাগান, এটা আমরা সকলেই মেনে নিয়েছি। এবং গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হচ্ছে না এই মোহনবাগান দলটায়। সে তুমি সাহালকে আনো, সে তুমি পেট্রাডসকে খেলাও, গ্রেগ স্টুয়ার্ট যেই জাদু দেখাচ্ছেন সেই জাদু অন্য কেউ রেপ্লিকেট করতে পারছেন না। এবং সত্যি বলতে সামনে স্ট্রাইকারদের জন্যও কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে যখন গ্রেগ স্টুয়ার্ট খেলছেন, যেরকম ম্যাকলারেন বা কামিংস। তবে ম্যাকলারেন এখনও কিন্তু সেরকমভাবে দলের সাথে কম্বাইন করে খেলেছেন এরকমটা আমি বলবো না। ম্যাকলারেন স্টিল হ্যাজ আ লট অফ থিংস টু প্রুভ। কামিংসকে নিয়ে আমার সেরকমভাবে কিছু বলার নেই। আই রিয়েলি থট দিস উড বি হিজ সিজন, এবং হতেও পারতো যদি মোহনবাগান ডুয়াল স্ট্রাইকার নিয়ে খেলতো, মেবি কামিংস কুড হ্যাভ বিন দ্য টপ স্কোরার ইন আইএসএল, বিকজ আমরা জানি ওর মধ্যে সেই কোয়ালিটি আছে এবং ও যতটুকুনি সুযোগ পাচ্ছে ও সেগুলোকে ইউটিলাইজ করছে। তবে ক্লিয়ারলি কামিংসকে অফ দ্য বেঞ্চই মোলিনা ইউজ করবেন আনটিল অ্যান্ড আনলেস ম্যাকলারেন আনঅ্যাভেলেবল থাকছেন কোনো ম্যাচে, এটা অন্তত পরিষ্কার। তবে যদি আমরা নর্থ ইস্টের কথায় আসি তাহলে দেখো মোহনবাগান যে একটা স্ট্রং টিম আমরা সকলেই জানি, তবে নর্থ ইস্ট কিন্তু বারবার দেখিয়েছে ওয়ান পেদ্রো বেনালির আন্ডারে প্রত্যেকটা দলের এগেনস্টেই তারা কিন্তু একটা ভালো ফুটবল খেলেছে, স্ট্রং অপোনেন্ট হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। দুটো ম্যাচ মোহনবাগানের এগেনস্টে, একটা ম্যাচ তারা হারিয়েছে আর একটা ম্যাচ দে আর ভেরি ভেরি ক্লোজ অফ উইনিং দ্যাট। তো নর্থ ইস্ট যে মোহনবাগানের জন্য একটা শক্ত অপোনেন্ট হবে এখানে কোনো রকমের সন্দেহ নেই। এবং নর্থ ইস্টের প্লেয়ার্সরা স্পেশালি আলাউদ্দিন আজারে ইনি যে একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সেখানেও কোনো রকমের সন্দেহ নেই। তবে আলাউদ্দিন আজারের যে একটা গোল স্কোরিং স্ট্রিক ছিল সেটা যে বন্ধ করা যেতে পেরেছে, আমার মনে হয় দিস ইজ গুড নিউজ ফর ইচ অ্যান্ড এভরি টিম। বাট আলাউদ্দিন আজারে কিন্তু আবার জ্বলে উঠতে পারেন। গত ম্যাচে যেটা তিনি ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলেছেন, ইস্টবেঙ্গল কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছিল সেদিনকে, এবং আলাউদ্দিন আজারেকে লিটারালি তারা পকেট বন্দি করে রাখতে পেরেছিল। সো ইটস আ ভেরি গুড রেফারেন্স ফর এনি ক্লাব যে আলাউদ্দিনকে কীভাবে আটকে রাখতে হয় সেটা তারা ইস্টবেঙ্গল ম্যাচ থেকে নিশ্চয়ই জানতে পারে। এবং রাইট ব্যাকে আশিস রায়ের ওপর কিন্তু একটা ম্যাসিভ দায়িত্ব থাকবে এই ম্যাচটায় আলাউদ্দিনকে আটকানোর জন্য, এবং সেরকমই থাকবে দায়িত্ব টমের ওপরে। এবং টমের পাশে দীপেন্দুকে যদি তিনি খেলেন, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। টম এবং দীপেন্দুর মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, এটা আমরা অনেক ম্যাচেসেই দেখেছি। এবং অনেক সময় এটাও দেখা গেছে দীপেন্দুর মাথার উপর দিয়ে বল বেরিয়ে যাচ্ছে এবং তিনি তার পেছনের প্লেয়ারের যে রান সেটাকে জাজ করতে পারেননি। তো এই কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয় দুই সেন্টার ব্যাককে নিজে বুঝে শুনে খেলতে হবে, বিকজ আলাউদ্দিন কিন্তু চেষ্টা করবে টম এবং আশিস দুজনকেই টানার নিজের দিকে, যাতে মাঝখানে গুইলেরমো খেলুক কি তোমার নেস্তর খেলুক তারা যাতে ঢুকতে পারে ডিবক্সের মধ্যে ফ্রিলি, সেই চেষ্টা কিন্তু আলাউদ্দিন করবে। এবং সেখানেই ইম্পর্টেন্ট একটা রোল পালন করবে আপুইয়া বা দীপেন্দু বিশ্বাস যদি তিনি খেলেন। এবং নর্থ ইস্ট নর্মালি তাদের অপোনেন্টকে একটু খেলতে দেয়, বল নেওয়ার চেষ্টা করে কাউন্টার অ্যাটাকে, এবং তারপর স্টার্ট করে তারা নিজেদের মাঝমাঠ থেকে খেলাটা। তো সেই কারণে নর্থ ইস্টের মাঝমাঠটাকেও ব্লক করা ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং সেখানে ইউ নিড সামওয়ান লাইক গ্রেগ স্টুয়ার্ট যে কিনা বল ক্যারি করতে পারে, এবং আপুইয়াও সেরকমভাবে। এবং কোথাও একটা গিয়ে আমি পার্সোনালি মনে করি যে প্লে দীপক টাংরি অ্যান্ড আপুইয়া টুগেদার 4-2-3-1 যদি খেলাও, তুমি দীপেন্দু বিশ্বাসকে সেন্টার ব্যাক খেলাও এবং তুমি আপফ্রন্টে মাঝমাঠে দুটো সিডিএম হিসেবে দীপক টাংরি এবং আপুইয়াকে খেলাও, তাহলে কিন্তু মাঝমাঠ থেকে যে কাউন্টার অ্যাটাক লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু আটকানো যেতে পারে। এবং তখন গ্রেগ স্টুয়ার্ট অনেকটা ফ্রিলি সামনের দিকেও খেলতে পারবে, বিকজ হি নোজ যে পেছনে দুটো ডিফেন্সিভ ডুও রয়েছে যারা কিন্তু আটকে দিতে পারে নর্থ ইস্টের অ্যাটাক। বাট ওভারঅল আই থিঙ্ক মোহনবাগানের মধ্যে সেই ক্ষমতা ডেফিনেটলি আছে নর্থ ইস্টকে হারিয়ে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনার। তবে নর্থ ইস্ট ভালো অ্যাটাকিং মাইন্ডেড টিম, ওয়ান অফ দি টপ স্কোরিং টিমস ইন আইএসএল, সেরকমই মোহনবাগান ইজ ওয়ান অফ দি বেস্ট ডিফেন্সিভ টিমস। মানে সারপ্রাইজিংলি টম এবং অ্যালবার্তোর জুটি দাঁড়িয়ে গেছে মোহনবাগানের জার্সিতে, অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মোহনবাগান ফ্যান্স। তবে আজকের এই ম্যাচটায় টম এবং অ্যালবার্তোর জুটি ভাঙলো, এবং আজকে টমের একটা বড় পরীক্ষা। আজকে ডিফেন্স কিরকম খেলবে সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মোহনবাগানের ডিফেন্সে কতটা শক্তি আছে। কারণ টম অ্যালবার্তো চিরকাল একসাথে নাও খেলতে পারেন, কোনো ম্যাচে হয়তো অ্যালবার্তো একা খেললেন, তো সেই ম্যাচগুলো তো দেখতে হবে যে মোহনবাগান ডিফেন্স সামলাতে পারে কিনা। ইটস আপ এগেইনস্ট আ ভেরি গুড অপোনেন্ট নর্থ ইস্ট ইউনাইটেড। তো সেই কারণে ইটস এ গুড টেস্ট ফর মোহনবাগান, অ্যান্ড ইটস আ টেস্ট দ্যাট ক্যান হন্ট দেম ব্যাক। তবে দেখা যাক ম্যাচের রেজাল্ট কিরকম হয়। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় ম্যাচের রেজাল্ট কি হবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।